কেমিক্যাল বন্ডিংয়ে আমরা কোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড এবং তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। যেমন আমার মনে পড়ে গত ক্লাসের শেষের দিকটায় আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সলভেশন এনার্জি, ল্যাটিস এনার্জি, সেগুলো কিভাবে সলিবিলিটির ওপর প্রভাব ফেলে। কোভ্যালেন্ট বন্ড আলোচনার ক্ষেত্রে আমরা দেখেছি আউটারমোস্ট শেলে আনপেয়ার ইলেকট্রন থাকলে সেটা কিভাবে কোভ্যালেন্সি ডিটারমিনেশনের ক্ষেত্রে সাহায্য লাভ করে এবং আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি করার মধ্যে দিয়ে একই এলিমেন্ট কি করে একাধিক কোভ্যালেন্সি শো করতে পারে, সেগুলো আমরা দেখেছি। আজকে আমাদের প্রথম আলোচনার প্রথমে আমরা দেখব কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হচ্ছে অথচ অক্টেট রুল ফলোড হচ্ছে না, সেই রকম দু একটা নিয়ম বলবো না, এটা ঠিক উদাহরণ দেখব। আমরা তো আলোচনার শুরুতেই বলেছিলাম অক্টেট রুল ফলো করতে গিয়ে কম্পাউন্ড তৈরি করে, কেউ ইলেকট্রন ছাড়ে, কেউ নেয়, কেউ বা শেয়ার করে, এবং কম্পাউন্ডের মধ্যে তার আউটারমোস্ট শেলে অক্টেট কমপ্লিট থাকে, এবং অক্টেট কমপ্লিট থাকে বলেই সে স্টেবল হয়। এবং স্টেবিলিটি অর্জন করার জন্যই স্টেবিলিটি অর্জন করার জন্যই বিভিন্ন ধরনের ভ্যালেন্সি শো করা। কিন্তু ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড পড়ানোর সময় আমরা দেখেছি ট্রানজিশন এলিমেন্টগুলো যখন একাধিক ভ্যালেন্সি শো করে, আয়রন 2 আর 3 ফেরাস কম্পাউন্ড তৈরি করে, ফেরিক কম্পাউন্ড তৈরি করে, তখন কিন্তু এই ল অফ অক্টেটটা সবসময় তারা ওবে করে না। সবসময় করে না মানে অনেক ক্ষেত্রেই করে না। ল অফ অক্টেট মেনে যত কম্পাউন্ড তৈরি হয়, ল অফ অক্টেট না মেনে তার চাইতে কম কম্পাউন্ড তৈরি হয় না। তাই ল অফ অক্টেটের ধারণাটা খুব স্পষ্ট এবং সঠিক নয়। তবু আমরা নিচু ক্লাসের আলোচনাতে আমরা এই ধারণাটাকে গুরুত্ব দিই, তাতে হয়তো তোমাদের কাছে বিষয়টা বুঝতে সহজ হতে পারে। আজকে আমরা এইরকম কোভ্যালেন্ট কম্পাউন্ডের উদাহরণে প্রথমেই যাব যেখানে ল অফ অক্টেট ফলোড হচ্ছে না, কিন্তু কম্পাউন্ড তৈরি হচ্ছে, স্টেবল কম্পাউন্ড তৈরি হচ্ছে। ধরো আমরা আগের দিন আলোচনা করেছি কি ফসফরাস, তার দুরকম ভ্যালেন্সি হতে পারে। ফসফরাসের ভ্যালেন্সি 3 হতে পারে, ফসফরাসের ভ্যালেন্সি 5 হতে পারে। যখন ফসফরাস 3 ভ্যালেন্সি শো করছে তখন সে PCl3, P2O3 এই ধরনের কম্পাউন্ড তৈরি করছে। যখন ফসফরাস 5 কোভ্যালেন্সি শো করছে তখন সে PCl5, P2O5 এই ধরনের কম্পাউন্ড সে তৈরি করছে। তো আমরা এই 5 কোভ্যালেন্সি কম্পাউন্ডগুলোর দিকে যদি একটু দৃষ্টি দিই, 5 কোভ্যালেন্সি ফসফরাস শো করছে তখন তার আউটারমোস্ট শেলে 5টা আনপেয়ার ইলেকট্রন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা আনপেয়ার ইলেকট্রন আছে। এবার 5টা ক্লোরিনের সাথে সে জোড়া বাঁধল, শেয়ার করল, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া। ঠিক আছে, তাহলে তুমি হিসাব করে দেখো তো ফসফরাসের আউটারমোস্ট শেলে কতগুলো ইলেকট্রন এলো। নিজের ছিল 5টা, ক্লোরিন থেকে ভাগ পেল 5টা, তাহলে টোটাল কত হলো? 10টা ইলেকট্রন পেল। ফসফরাসের আউটারমোস্ট শেলের ইলেকট্রন সংখ্যা কত দিয়ে দাঁড়ালো? 10, অর্থাৎ 8-এর চেয়ে 2টো বেশি, তাই না? তাহলে
এক্ষেত্রে আমরা বলতে পারি যে ফসফরাস অক্টেট রুল না মেনেই কম্পাউন্ড তৈরি করছে। আবার তুমি দেখো সালফার, সে 3 রকম তার ভ্যালেন্সি আছে। সালফার 2 ভ্যালেন্সি শো করে, সালফার 4 ভ্যালেন্সি শো করে, সালফার 6 ভ্যালেন্সি শো করে। তো যখন সালফার 6 ভ্যালেন্সি শো করছে তখন তার আউটার মোস্ট শেলে 6টা আনপেয়ার ইলেকট্রন আছে। মোট 6টা ইলেকট্রন আছে আউটার মোস্ট শেলে আনপেয়ার অবস্থায়। এবার সে 6টা ফ্লোরিনের সাথে শেয়ার করছে। কি কম্পাউন্ড তৈরি হচ্ছে? SF6। SF6 কম্পাউন্ডে ফসফরাসের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন? নিজের ছিল 6টা, ফ্লোরিন থেকে ভাগ পেল 6টা, তাহলে 6 আর 6 12টা ইলেকট্রন হয়ে গেল আউটার মোস্ট শেলে। অক্টেটের চেয়ে কত বেশি দেখো, 8-এর চাইতে কত বেশি, 10-12 করে ইলেকট্রন নিয়েও বন্ড তৈরি করছে, কম্পাউন্ড তৈরি করছে, এবং কম্পাউন্ডগুলো স্থায়ী স্টেবল কম্পাউন্ড। আবার দেখো 8-এর চাইতে কম ইলেকট্রন আছে কিন্তু যৌগ তৈরি হচ্ছে, তারও উদাহরণ পাবে তুমি। কিরকম উদাহরণ? ধরো BeF2, বেরিলিয়াম ডাইফ্লুরাইড, বেরিলিয়াম ডাইফ্লুরাইড। ঠিক আছে, এটা কি করে তৈরি হয়? দেখো বেরিলিয়াম, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 4, তার যদি বিন্যাস করো 1s2 2s2, তাহলে আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন? 2টো ইলেকট্রন। বেরিলিয়ামের আউটার মোস্ট শেলে 2টো ইলেকট্রন, 2টো ফ্লোরিনের সাথে বন্ড তৈরি করছে। ফ্লোরিন তার আউটার মোস্ট শেল থেকে একটা করে ইলেকট্রন দিচ্ছে, এই এক জোড়া, এই এক জোড়া। ঠিক আছে, BeF2। তা ফ্লোরিনের অক্টেট কমপ্লিট হলো, কিন্তু বেরিলিয়ামের হলো কি? বেরিলিয়ামের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থেকে গেল? বেরিলিয়ামের আউটার মোস্ট শেলে 4টে ইলেকট্রন হলো। নিজের 2টো ছিল, ফ্লোরিন থেকে 2টো ভাগ পেল, 4টে ইলেকট্রন। 4টে ইলেকট্রন দিয়ে সে বন্ড তৈরি করলো। তাহলে অক্টেট মানে 8 রাখতে হবে, কেউ রাখছে 10, কেউ রাখছে 12, মানে 8-এর চেয়ে বেশি ইলেকট্রন দিয়ে বন্ড তৈরি করছে। আবার এখানে 4টে ইলেকট্রন দিয়ে বন্ড তৈরি হচ্ছে। ধরো BF3, বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাই FLUORID ফ্লোরাইড। বোরনের অ্যাটমিক নাম্বার কত? 5। ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p1 2px1। তাহলে আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন বোরনে? আউটার মোস্ট শেলে ইলেকট্রনের সংখ্যা 3। এবার ফ্লোরিন আছে, ফ্লোরিন ইলেকট্রন শেয়ার করে বোরনের সাথে, এই এক জোড়া শেয়ার করলো।
তাহলে নিজের 3টে ছিল বোরনের, ফ্লোরিন থেকে পেল 3টে, তাহলে মোট কটা ইলেকট্রন হলো? 6টা, 8-এর থেকে 2টো কম। তা তোমাকে এখানে কি ধরনের কোশ্চেন দেবে? তোমাকে এখানে কোশ্চেন করবে যে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে এমন সমযোজী যৌগের নাম করো বা উদাহরণ দাও। গিভ দ্য এক্সাম্পল অফ কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড হোয়ার অক্টেট রুল ইজ নট ফলোড। তো তোমাদের এরকম 4টে উদাহরণ করে দেয়া থাকলো। দুটোতে অক্টেটে মানে 8-এর চেয়ে বেশি ইলেকট্রন দিয়ে কম্পাউন্ড তৈরি হয়েছে, দুটো ক্ষেত্রে 8-এর চাইতে কম ইলেকট্রন দিয়ে কম্পাউন্ড তৈরি হয়েছে। বোঝা যাচ্ছে কথাটা? এইরকম 4টে কম্পাউন্ডের হদিশ দেওয়া থাকলো। এরকমও স্পেসিফিক করে দিতে পারে যে এমন কোভ্যালেন্ট কম্পাউন্ডের এক্সাম্পল দাও যেখানে 8-এর চেয়ে মানে সেন্ট্রাল অ্যাটম, যাকে কেন্দ্র করে কম্পাউন্ডটা তৈরি হয়েছে, সেন্ট্রাল অ্যাটম বলে এখানে বোরনকে, কেন্দ্রীয় পরমাণু। যা কম্পাউন্ড, কার ট্রাইফ্লুরাইড বোরনের, ফ্লোরিন সেন্ট্রাল নয়, সেন্ট্রালে আছে বোরন। তো সেন্ট্রাল অ্যাটমের আউটার মোস্ট শেলে 8-এর চেয়ে বেশি ইলেকট্রন থাকে, বা সেন্ট্রাল অ্যাটমের আউটার মোস্ট শেলে 8-এর চাইতে কম ইলেকট্রন থাকে, এরকম স্পেসিফিক বলে দিলে দুদিক থেকেই তুমি এক্সাম্পল টানতে পারো। ঠিক আছে, আরেকটা অন্য আলোচনায় যাই। ধরো আমরা আগের ক্লাসে এটাও আলোচনা করছিলাম যে বিভিন্ন ধরনের কম্পাউন্ড দিয়ে আমাদেরকে বলতে পারে কোনটা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, কোনটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। অনেক সময় দেখি ইলেকট্রোভ্যালেন্ট কোভ্যালেন্ট দুরকম বন্ডই পাওয়া যায়, এরকম কম্পাউন্ডও রয়েছে। ঠিক আছে, যেমন ধরো NaCN, সোডিয়াম সায়ানাইড। সোডিয়াম সায়ানাইড কম্পাউন্ডটা কি করে তৈরি হয় না, Na+ আর Cn- আয়নের মধ্যে থাকে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, আর Cn- এই যে আয়নটা, এখানে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে থাকে কোভ্যালেন্ট বন্ড। কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে থাকে কোভ্যালেন্ট বন্ড। এরকম পার্টিকুলার নির্দিষ্ট করে উদাহরণ দিতে পারে। এগুলোতে খুব বুদ্ধি সব সময় লাগে, তো এরকম তা তো নয়, তোমার এক্সাম্পলটা মনে পড়তে হবে জায়গায় গিয়ে। আবার একটা এক্সাম্পল আমরা করিয়েছিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড, যেখানে তুমি দেখবে কোভ্যালেন্ট এবং কোঅর্ডিনেট সব ধরনের বন্ড আছে, তাই না? আমরা ফ্যাজানের রুলও শিখেছিলাম, তোমার মনে থাকতে পারে। ফ্যাজানের রুল অবলম্বন করে আমি দু একটা কোশ্চেন দেখাই। তোমাকে বলা হলো SnCl2 আর SnCl4, which one is more covalent and which one is more electrophalent? কোনটার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, কোনটার ইলেকট্রোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, এইটা জিনিস। এটা হচ্ছে দেখো, দুটো কম্পাউন্ডই তৈরি হচ্ছে মেটাল আর নন মেটাল দিয়ে। SnCl2 টিন মেটাল, Cl নন মেটাল। SnCl4 টিন মেটাল, ক্লোরিন নন মেটাল। সুতরাং দুটোই মেটাল এবং নন মেটাল দিয়ে কম্পাউন্ড তৈরি হয়েছে। তাই তুমি যদি চোখ বুঝে যে একটা কোভ্যালেন্ট দুটোই ইলেকট্রোভ্যালেন্ট লিখে দাও, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবে যে 100% কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হলেও 100% ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড কিন্তু পাওয়া যায় না। সব কম্পাউন্ডই হচ্ছে কোভ্যালেন্সি আর ইলেকট্রোভ্যালেন্সি মাঝামাঝি। ঠিক আছে, এখন
এই সলভ করতে গিয়ে যে কোনটা ইলেকট্রোভ্যালেন্ট বেশি, কোনটা কোভ্যালেন্সি বেশি, এই জিনিসটা সলভ করতে গিয়ে আমরা ফ্যাজানের রুলের সাহায্য নিই, ফ্যাজান্স রুলের সাহায্য নিই। এরকম করে দেখো, দেখো SnCl2 এই কম্পাউন্ডটাতে কি আছে, Sn2 প্লাস আর 2Cl মাইনাস, whereas SnCl4 এই কম্পাউন্ডটার মধ্যে আছে Sn4 প্লাস আর 4Cl মাইনাস। এবার ফ্যাজান কি বলেছিলেন, যে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে এবং ক্যাটায়ন সাইজে যত ছোট হবে, যৌগের কোভ্যালেন্সি তত বাড়বে। হায়ার দ্য পজিটিভ চার্জ ওভার ক্যাটায়ন and lower the size of cation helps to form covalent compound. ক্যাটায়নের চার্জ বেশি, সাইজে ছোট হলে কম্পাউন্ডের কোভ্যালেন্সি বেশি হবে। এখন চার্জের দিক থেকে বিচার করলে, তুমি যদি চার্জ কনসিডার করো, তাহলে অবভিয়াসলি Sn4 প্লাস ইজ গ্রেটার দ্যান Sn2 প্লাস। চার্জ দিয়ে বিচার করলে Sn4 প্লাস আয়নের চার্জ অবশ্যই Sn2 প্লাসের চার্জের চাইতে বেশি। আর তুমি যদি সাইজ দিয়ে বিচার করো, তাহলে অবশ্যই Sn4 প্লাস ইজ লেস দ্যান Sn2 প্লাস। Sn4 প্লাস আয়ন আকারে Sn2 প্লাসের চাইতে কম হবে। তাহলে দুটো মিলিয়েই তুমি যদি বিচার করো, তাহলে SnCl4 হচ্ছে কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট নেচার বেশি, কোভ্যালেন্ট না বলে বলা উচিত, এটা কোভ্যালেন্ট নেচার বেশি। আর SnCl2 হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট নেচার বেশি। এটার ইলেকট্রোভ্যালেন্ট নেচার বেশি। SnCl4 এর কোভ্যালেন্ট নেচার বেশি, SnCl2 এর ইলেকট্রোভ্যালেন্ট নেচার বেশি। এটা ফ্যাজানের সূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করছি। একই রকম কোশ্চেন তোমায় দিতে পারে, PbCl4 আর PbCl2 কোনটা কোভ্যালেন্ট বেশি, কোনটা ইলেকট্রোভ্যালেন্ট বেশি। তো আমি এটা বিস্তারিত আলোচনার মধ্যে যাব না। এই উত্তরটা SnCl2 SnCl4 এর মতোই PbCl2 PbCl4 এর উত্তর হবে। PbCl2 এর ইলেকট্রোভ্যালেন্ট নেচার হচ্ছে বেশি। ইলেকট্রোভ্যালেন্ট আর PbCl4 হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। PbCl4 এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। রিজনটা কি, অনেক সময় তোমাকে মিলিয়ে মিশিয়ে দেবে, বুঝলে কিরকম মিলিয়ে মিশিয়ে দেবে, দেখো বলবে SnCl2 SnF4 SnCl4 SnF2, which one is most covalent and which one is most electroviolet। কোনটা সবচেয়ে বেশি সমযোজী, কোনটা সবচেয়ে বেশি তড়িৎযোজী। চারটে কম্পাউন্ড দিয়ে বললো। চারটে কম্পাউন্ড কি কি? SnF2 SnF4 SnCl2 SnCl4।
এখন যেখানে ক্যাটায়নের চার্জ বেশি সেগুলোর কোভ্যালেন্সি বেশি হবে। ক্যাটায়নের চার্জ বেশি এবং ক্যাটায়ন যেখানে সাইজে ছোট তার কোভ্যালেন্সি বেশি হবে। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে আমি কোভ্যালেন্সির আন্ডারে ফেলছি SnCl4 আর SnF4, এরা কোভ্যালেন্সির দিকে ঝুঁকে থাকে। উল্টো দিকে SnCl2 আর SnF2 এটা ইলেকট্রোভ্যালেন্টের দিকে ঝুঁকে থাকে। ওরা হচ্ছে কোভ্যালেন্ট আর এরা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট। এবার এদের মধ্যে তুলনা করো। SnCl2 SnF2 দুটোতেই Sn2+ আয়ন আছে, চার্জ সেম, সাইজও সেম, তাই ক্যাটায়ন দিয়ে বিচার করার আর সম্ভব নয়। তাহলে কি দিয়ে বিচার করতে হবে? অ্যানায়ন দিয়ে। ফ্রেজান বলছেন অ্যানায়নের চার্জ বেশি এবং অ্যানায়ন সাইজে বড় হলে কম্পাউন্ডের কোভ্যালেন্সি বাড়বে। অ্যানায়নের চার্জ বেশি এবং অ্যানায়ন সাইজে বড় হলে কম্পাউন্ডের কোভ্যালেন্সি বাড়বে। এইবার এখানে অ্যানায়নের চার্জ কিন্তু কম বেশি নাই। SnCl2 তেও ক্লোরিন -1 × 2, SnF2 তেও ক্লোরিন -1 × 2। তাহলে দুটো ক্ষেত্রে অ্যানায়ন আছে -1 স্টেটে। তাহলে সাইজ দেখতে হবে। অবশ্যই সাইজের দিক থেকে দেখতে গেলে Cl- তার সাইজ 1- এর চাইতে বেশি। তাহলে SnF2 সব মিলিয়ে দেখতে গেলে মোস্ট ইলেকট্রোভ্যালেন্ট among these four, most electrovalent, সবচেয়ে বেশি তড়িৎযোজী এইগুলোর মধ্যে। আর সেই একই যুক্তিতে SnCl4 হচ্ছে মোস্ট কোভ্যালেন্ট ইন নেচার। মোস্ট কোভ্যালেন্ট ইন নেচার হচ্ছে SnCl4। তাহলে এগুলোর মধ্যে SnF2 এর তড়িৎযোজী বন্ধনী, তড়িৎযোজী যোজ্যতা, তড়িৎযোজী যৌগ নেচার, হ্যাঁ, ইলেকট্রোভ্যালেন্ট নেচার সবচেয়ে বেশি, আর SnCl4 এ সমযোজী চরিত্র সবচাইতে বেশি, কোভ্যালেন্ট নেচার সবচেয়ে বেশি। ঠিক আছে, তো এই আলোচনা আজকের ক্লাসে আমাদের থাকলো। আমরা পরের ক্লাসে এই ধরনের কিছু আলোচনা কোশ্চেন আকারে যা পড়লাম সেই পড়ার উপর ভিত্তি করে প্রশ্ন আকারে আমরা আরও কিছু আলোচনা তোমাদের সামনে উপস্থিত করব।